আজ এই সভা যে মঞ্চ, সেই সভা মঞ্চে উপস্থিত নদিয়া জেলার সভাপতি, সম্পাদক সহ জেলা কমিটির বিভিন্ন পদাধিকারী, সাথে গভর্নিং বডির সদস্যরা এবং যে বীর উস্তিয়ানরা উপস্থিত হয়েছেন গয়েশপুরে, যাদের উপর আক্রমণ হয়েছিল, তারপরেও যারা মাথা নত করেননি, নিজেদের বিবেকের বিসর্জন না দিয়ে, কোনো থ্রেড সিন্ডিকেটের কাছে মাথা নত না করে নিজেদের লড়াই চালিয়ে গেছেন, তাদের সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। একটা জেলা কমিটির সভা, আগামী পথ চলা আমাদের কি হবে, কিভাবে আমাদের দায়বদ্ধতা সমাজের প্রতি সেটাকে পালন করব, সেই নিয়ে মোটামুটি আজকের আলোচনা সভা। আলোচনা সভা যে কিভাবে সংগঠনটাকে আরো শ্রীবৃদ্ধি করা যায়, কিভাবে সংগঠনটাকে সময়ের সাথে পরিবর্তিত পরিশীলিত করে কিভাবে আরো উপযোগী করা যায় শিক্ষা, শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বার্থে। আপনারা বলে গেলেন অনেক কথা, আমি শুনলাম। আমি খুব বেশি কথা জ্ঞান দিতেও এখানে আসিনি, কারণ নদিয়া জেলাতে আমি যেটুকু দেখেছি, অসাধারণ গুণসম্পন্ন সব শিক্ষক শিক্ষিকাদেরকে আমি দেখেছি। আস্তে আস্তে কথা হচ্ছিল, আমি যখন ট্রেনে ছিলাম তখন পুরুলিয়া জেলার একজন প্রাক্তন ডিএম তিনি ফোন করেছিলেন আমাকে, কথা হচ্ছিল রাজ্যটা সম্পর্কে আমাদের যে ভাবনা চিন্তা তার আদান প্রদান হচ্ছিল। আমি কোথাও কোনো কথা ভাবনা চিন্তা করে বলি না, ভগবান যেটুকু বলা করান সেটুকুই বলি। হ্যাঁ, যদি কিছু ভুল থাকে সেটা নির্ঘাত জানবেন যে আমার ভিতরের যে বসে থাকা গাঢ় হয়ে থাকা অহংকার, আমার আমিত্ব, তার বহিঃপ্রকাশে সেটা হয়েছে। তা আমি জানি না কোথাও একটা জোর থেকে আমি বললাম যে বাংলার মাটিতে যে মায়েদের গর্ভে ধারাবাহিকভাবে ভগবান চৈতন্য আসেন, ভগবান রামকৃষ্ণদেব আসেন, মা সারদা দেবী আসেন, স্বামীজি আসেন, নেতাজি আসেন, সেই বাংলার মানুষ বিপদগামী হতে পারে না, তারা অন্তত হিংসার আশ্রয় নিতে পারে না। যেটুকু বা হয়েছে, একটা বদ সিস্টেম, কিছু বদ মানুষ তার মাথায় বসে দিয়ে এই মানুষগুলোকে দুশ্চরিত্র করেছে। আমরা যারা জীবনের মধ্যে একটুভাবে সৎভাবে চলার চেষ্টা করেছি, তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই পশ্চিমবঙ্গের সমাজ, পশ্চিমবঙ্গের রাজনীতির যে লুম্পেনাইজেশন হয়েছে, সেখান থেকে এটাকে ফেরাতে হবে। আর আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, এই দায়িত্ব সব থেকে ভালোভাবে যারা পালন করতে পারেন তারা হচ্ছেন এই রাজ্যের গুরুকুল, এবং সেই গুরুকুলের মধ্যে আপনারা, অর্থাৎ প্রাথমিক শিক্ষক সমাজ। আর এই প্রাথমিক শিক্ষক সমাজের মধ্যে বিগত 8 বছরের অধিক সময় ধরে যারা প্রতিবাদটাকে যাপন করেছেন, নিজেদের কর্মটাকে উদযাপন করেছেন, সেই উস্তিয়ানরা, বিশ্বাস করুন আপনাদের দিকে রাজ্যবাসী তাকিয়ে আছে। আমরা পেরেছি একটা অপশাসনকে দূর করতে, আমাদেরকে পারতে হবে এই পশ্চিমবঙ্গের বুকে ভবিষ্যতে কোনো যেন অপশাসন না আসে, শাসন আসুক। সেই শাসন কেমন হবে? আমরা রাম রাজত্বের কথা বলি, কি শিখব সেখান থেকে? ভগবান রামচন্দ্র, রাজা রামচন্দ্র, তার বাবা কথা দিয়েছেন তার সৎ মাকে, সেই পিতৃসত্য রক্ষার জন্য তিনি তার পরিবারকে নিয়ে, মানে তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, তাকে নিয়ে
রাজ সুখ ত্যাগ করে অনিশ্চিতের জীবন বেছে নিলেন। আমরা রামরাজত্ব বলতে এই ত্যাগকে শিখব। ভোটের আগে জনপ্রতিনিধিদের এক ব্যবহার আর ভোটের পরে আর এক ব্যবহার, আগের জামানায় যারা ছিলেন তাদের কাছে সেটাই স্বাভাবিক ছিল, কারণ তারা ভগবান নামের নামে কিন্তু ভোট চাইতে আসেনি। এখন যারা এসেছেন তারা যদি এটা করেন, প্রতিবাদ করতে হবে। তুমি ভগবান নামের নাম করে মিছিল করে ভোট চাইবে, আর ভোট হয়ে যাওয়ার পর আর ভোট আগে তোমার দুটো চরিত্র তুমি মেলে ধরবে, এরকম যদি ঘটে, এই রাজ্যের মানুষকে তার মুখের উপরে দাঁড়িয়ে প্রতিবাদটা করতে হবে। জয় শ্রীরাম বললে শুধু হয় না, ভগবান শ্রীরামের যেন প্রকৃত অর্থে জয় হয়, তার জন্য তুমি যারা বলছো তাদের জীবনগুলোকে তাদের আদর্শ মতো তৈরি করতে হবে। অত সহজে আমরা পালাতে দেব না। ভগবানের নাম করে তোমাকে ভোট দিয়েছি, সেই রাজত্ব কেমন হবে একবার ভাবুন। ভগবান ফিরে এসেছেন অযোধ্যাতে, মা সীতাও এসেছেন, তিনি রাজত্বে বসেছেন, রাজা হয়েছেন। কোন গণতন্ত্র নয়, কিন্তু বংশ পরম্পরায় তিনি রাজা হয়েছেন। কিন্তু সেই রাজ্যের রাজার এত ক্ষমতা জনগণকে দিয়ে রেখেছে যে তারা মা সীতাকে হরণ করে রাবণ নিয়ে গিয়েছিল বলে তার পবিত্রতাকে যাচাই করার জন্য রাজাকে শর্ত দিলেন। রাজ্যবাসীর কতটা স্বাধীনতা থাকলে ভগবান রামচন্দ্র, আমরা জানি যে সীতা তার কে ছিল। তৈলঙ্গ স্বামীকে জিজ্ঞাসা করছে যে নারায়ণ কি? বললেন যে ব্রহ্মের নারায়ণ স্বরূপ, নারায়ণী শক্তি। লক্ষ্মীকে? বলে নারায়ণের শক্তি। সেই বিষ্ণুই নেমে আসছেন ভগবান শ্রীরামচন্দ্র রূপে, আর তার শক্তি রূপে সীতা আসছেন অবিচ্ছেদ্য। সেই সীতাকে পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা দিচ্ছেন কে? রাবণের মতো প্রবল প্রতাপশালী রাজাকে যিনি পরাজিত করেছেন। তিনি চাইলে পরে ওই রাজ্যবাসীদেরকে ভস্ম করতে তার একটুও সময় লাগতো না। তিনি মাথা পেতে ক্ষমতার সিংহাসনে বসে জনতার যে মত, তার চরণে মাথা ঠেকিয়ে নিজের বুকে পাথর রেখে মা সীতার অগ্নি পরীক্ষা নিলেন। অভিমানী সীতা শরীর ত্যাগ করলেন। তারপরে ভগবান রামচন্দ্র কি করলেন? সীতার বিরহে তিনি সরজুর সঙ্গমে নিজের প্রাণ বিসর্জন দিলেন। আমরা চাই আমাদের রাজাদেরকে রাম হতে হবে না, কারণ সেই ক্ষমতা নেই, ভগবান হওয়া যায় না। কিন্তু যে পথে ভগবানের পদচিহ্ন পড়ে, আমরা চাই আমাদের জনপ্রতিনিধিরা সেই পদাঙ্ক অনুসরণ করে হাঁটুন। সেখানে কেউ তোমার বিরুদ্ধে প্রতিবাদ করলে তুমি খসখস খসখস করে নোটিফিকেশন জারি করে তার মুখ বন্ধ করতে চাওয়াটা কোন রাম রাজত্বের নিদর্শন হতে পারে না। সেই রাম রাজত্বেও যেমন জনগণ সর্বাপেক্ষা শক্তিশালী ছিলেন, এবং আমি আপনাদেরকে বলছি, ইতিহাস কি বলবে জানি না, জনগণের মধ্যে সেই চেতনা যারা জাগিয়েছিলেন তারা আর অন্য কেউ নন। রামায়ণের যুগে যে পাঠশালাগুলো চলত, সেই পাঠশালার গুরু মহাশয়রা, সেই ঋষি প্রতিম গুরুরা। আমরা কেউ ঋষি প্রতিম নই, কিন্তু হতে তো হবে। এই ভারতবর্ষ জাগবে কবে? স্বামীজি বললেন যে এই ভারতবর্ষ আবার তার পৃথিবীকে পথ দেখাবে, আর্থিক শক্তিতে নয়, তার আধ্যাত্মিকতার শক্তিতে। আধ্যাত্মিকতার কোনো মতভেদ থাকে না, আধ্যাত্মিকতার কোনো জাতপাত থাকে না। আমরা বড় বেশি ধর্ম এবং আধ্যাত্মিকতাকে
ধর্ম মতের সাথে অ্যামালগামেট করে ফেলি, সেখান থেকে বেরোতে হবে। আমি যে কথাবার্তাগুলো বললাম তার মধ্যে সংগঠনের তো কোনো চলার কথা নেই। আসলে ভবিষ্যতের সময় নির্দেশটা খুব প্রয়োজন। আমাদের সামনে লক্ষ্যটা স্থির হোক। এতক্ষণ লক্ষ্যের কথা বললাম। যে সময়টা আমরা পার করে এসেছি, একটা অত্যাচারের চূড়ান্ত সীমা। আপনারা ছোটবেলাতে রাক্ষসীদের গল্প করতেন। আপনাদের পরম সৌভাগ্য যে সেই রাক্ষসীর ক্যারেক্টারটাকে বিগত 15 বছর ধরে আপনারা দেখলেন। এই সৌভাগ্য সব জেনারেশনের হয় না, বাঙালিদের হলো। আমি যে কথাগুলো বলছি এগুলো আমার বিশ্বাসের কথা। আমি যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকার সময়ও আমি এই কথা বলেছি, ওনার সামনাসামনি হলেও আমি এই কথা বলতাম। সত্য কথা বলতে অসুবিধা কোথায়? সত্য কথা বলতে গিয়ে যদি আমার গর্দান যাবে, ভবিষ্যতেও এই সত্য কথনই এই মুখ দিয়ে বেরোবে, এবং আমি জানি যে আপনাদের মুখ দিয়েও বেরোবে। গুরুকুলের কোনো আনুগত্য থাকতে পারে না। রাজন্যবর্গ গুরুকুলের অনুগত থাকেন, এটাই নিয়ম। সমস্যা হলো স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের গুরুকুল বড় বেশি রাজন্যবর্গের অনুকূল। তার শিরদাঁড়াটাকে ঝুঁকিয়ে 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 এতটাই মাটির সাথে মিশিয়ে দিয়েছেন যে মানুষগুলো পাশের রাজ্যের স্লোগান, পাশের দেশের স্লোগান দিয়ে দিয়ে জয় বাংলা বলে আকাশ বাতাস মুখরিত করেছিল 4 তারিখের আগে পর্যন্ত, কয়েক মিনিটের ব্যবধানে তারাই আবার পরম রামভক্ত হয়ে উঠলেন। আর সেই রামভক্তদের জন্য আবার অনেককে দোকান খুলে বসেও গেলেন। সেই সব দোকানদারদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করবেন যে শিক্ষক শিক্ষিকাদের সমস্যা নিয়ে আপনাদের বক্তব্য কি, টেট নিয়ে আপনাদের বক্তব্য বলুন। কোথাও দেখেছেন? তারা নাকি অনেক বেশি করে চিন্তিত ভারত মায়ের জন্য। যে মায়ের সন্তানরা আনন্দে থাকে না, সুখে থাকে না, আর মাকে যারা সুখে রাখার কথা ভাবেন, তাদের মধ্যে মাতৃপ্রেম আছে বলে মনে করি না। এই মা তখনই সুখে থাকতে পারে, ভারত মা তখনই সুখে থাকতে পারেন যখন তার প্রত্যেকটা সন্তানের মুখে আনন্দের হাসি ফুটবে। আর মায়ের কোলে মাথা দিয়ে সে নিজের কর্মের উদযাপনের মধ্যে দিয়ে মায়ের পদসেবাতে ব্যস্ত থাকবে। আমরা যা কর্ম করি না কেন, সেটা এই ভারত মায়েরই পদসেবা করা হয়। আমরা কিন্তু সেই কাজ বিগত 8 বছর ধরে অবিরত করে চলেছি। গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা চক্রে অধিকাংশ স্কুল যেগুলো খুব ভালো পড়াশোনা হয়, সমস্ত কিছু হয়, দেখবেন খবর নিয়ে সেখানে কোনো না কোনো উস্তিয়ান থাকে। এটাই বাস্তব, এবং এটা আমাদের গর্বও যে আমরা এমন একটা সংগঠনের প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি যে প্ল্যাটফর্মে ভালো কর্মযোগী মানুষরা এসে ভিড় বাড়ান। আমাদের প্রচুর দোকানদানিতে কসমেটিক্স সাজানো দোকানের প্রয়োজন নেই। আমরা চাই এমন একটা সংগঠন, যে সংগঠনের প্রত্যেকটা মানুষ তার নিজের দীপ্তিতে জাজল্যমান থাকবেন, জ্বলজ্বল করবেন অন্ধকারের মধ্যেও যাকে পথ চেনা যাবে। আমি গর্বিত, আমাকে হয়তো এখানে বসিয়েছেন ইন্দ্রর মতো অনেক কর্তা ভোজে গেল আমাকে নিয়ে, ভাস্করকে কর্তা করে ভজনা করে গেল, কিন্তু আমি প্রতি মুহূর্তে বিশ্বাস করুন আপনাদের ভজনা করি। হ্যাঁ, আমার যোগাযোগটা আমি একদিন আমার সহধর্মিনীকে বলছিলাম আর কি, যে আমার ছোট থেকে কোনো ক্ষমতাবানের প্রতি আমার কোনো রকম কোনো আকর্ষণ কোনো কালে ছিল না। যদিও আমাদের বাড়িতে খুব ছোট থেকেই
এই তথাকথিত রাজনৈতিক ক্ষমতাবানদের যাতায়াত বরাবরই ছিল। আমার মাথাটা নত হতো শুধুমাত্র সাধু সন্তদের চরণে, জানি না আমি কেন। তা সেই রকমই একজন মানুষ আমাকে বলছিলেন যে তোমার পাশাপাশি যেসব মানুষগুলো থাকেন, সৌভাগ্য যে তিনি একজন সিদ্ধ পুরুষ। সিদ্ধ বলতে যা বোঝাই সেটা কোনো পরিমাপ পাই না। যিনি নিজের অপগুণকে সিদ্ধ করেছেন তিনিই সিদ্ধ, বা যিনি সৎকে জেনেছেন তিনিই সিদ্ধ। আমি কেমন করে জানলাম তিনি সিদ্ধ, সেটা তার প্রকাশ আমাকে দয়া করে দেখিয়েছেন। বলেন যে তোমার চারিপাশে যেসব মানুষগুলো থাকে তারা অত্যন্ত ভালো মানুষ, সেগুলোকে রক্ষা করো। বিশ্বাস করুন, সেদিনের পর থেকে আমার চাপ যেন বহুগুণ বেড়ে গেছে। তা আমি তখন হাসতে হাসতে বললাম যে আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি না, আমি নিজেই তো আপনার চরণে ছেড়ে রেখে দিয়েছি, তাদেরকে রক্ষা করবো কি? আমি রক্ষা যদি করতে হয় সেটা আপনার চরণেই দিলাম আমি দায়িত্ব। বললেন যে তারা অধিকাংশই নিজেদের চিন্তা না করে মানুষের ভালো কিভাবে হবে সেই চিন্তাতে রত থাকে। বলে এই যুগে এইরকম মানুষ তো কম, তোমাদের সৌভাগ্য যে তোমরা এক জায়গাতে জোটাতে পেরেছ। আগামী পশ্চিমবঙ্গে তোমাদের যে ভূমিকা, তারপর তিনি তার দর্শনের কথা বললেন যে এই দর্শন আমার হয়েছে। বললেন তোমাদের ভূমিকা এমন একটা জায়গাতে যেতে চলেছে যে ক্ষমতাবানরা ভুল করছে আর তোমরা সেটাকে শুধরে দিচ্ছ। আমি কিন্তু আমার জানি না কারো মনে আছে না আছে, আজকের কথা নয়, সেটা 2020 সালের কথা। সংগঠনটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে প্রায়। আমরা দল রাজনীতি নিরপেক্ষ সংগঠন করেছি, কিন্তু সংগঠনের কর্তা ব্যক্তিদের মধ্যে দল রাজনীতির প্রেম যায়নি। সবাই চেয়েছেন, অনশনের পরে সবাই চাইলেন যে এইরকম একটা সংগঠিত শক্তিকে, এইরকম একটা ডেডিকেটেড প্ল্যাটফর্মকে আমার নিজের নিজের দর্শনের রাজনীতির কোলে ঢোকাতে হবে। কেউ জোর করে নিতে চাইলেন, আমরা প্রতিহত করলাম। আর কেউ সুকৌশলে এমন কায়দা করলেন যে এখান থেকে ছেড়ে গেলে বোধহয় এই সংগঠনটা বিলোপ হয়ে যাবে এবং লোকগুলো আমার চরণে এসে ঠাঁই নেবে। আলটিমেটলি কোনোটাই হয়নি। আমাকে যখন প্রায় জোর করেই রাজ্য সম্পাদকের পদে বসানো হলো, আমি প্রথম বক্তৃতাতে বলেছিলাম যে আমি সম্পাদক হিসেবে শুধুমাত্র এই দায়িত্ব নিয়ে এখানে কিন্তু বসছি না যে বেতন কাঠামোর সংশোধন করতে হবে। আমি এই দায়িত্ব নিয়ে বসছি যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের সামাজিক স্তরের এবং সম্মানের উন্নতি হবে। এটা আমার কাছে প্রথম লক্ষ্য। আজকে 6 বছর পরে এসে, এখন 6 বছর হয়নি, খুব গর্ব ভরে বলতে পারি যে প্রাথমিক শিক্ষক সহ সমস্ত গুরুকুল এবং সমস্ত কর্মচারী সমাজ আপনাদের জন্য মাথা উঁচু করে বাঁচতে পারছে। আমি সেই দিনটার স্বপ্ন দেখি যেদিন প্রত্যেক মানুষ, প্রত্যেক শিক্ষক তার গাড়িতে আমি একজন শিক্ষক এই কথাটা লিখে ঘুরতে পারবেন। আমি স্বপ্ন দেখি এবং কথা দিচ্ছি যে তার মতো করে অনুকূল পরিবেশ তৈরি করবই। আগামী ভবিষ্যতের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ গোটা পৃথিবীকে নীতি শিক্ষা দেবে। এটা আমার কথা নয়, স্বামীজির কথা। রবীন্দ্রনাথ বলেছেন যে ভারতবর্ষকে জানতে হলে স্বামীজিকে জানো। না, আমরা জানিনি। বিগত 50 বছর ধরে আমাদেরকে পড়ানো হয়েছে সে নাকি দুশ্চরিত্র। আমাদেরকে পড়ানো হয়েছে, তিনি বলেছেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা নাকি অনেক বেশি শ্রেয়, খণ্ডিত অংশ তুলে ধরে। আমাদেরকে জানতে হবে যে কোন কনটেক্সটে দাঁড়িয়ে তিনি গীতা পাঠের থেকে ফুটবল খেলাকে শ্রেয় বলছেন। তিনি বলছেন যে এই ভারতবর্ষকে যদি মুক্ত করতে হয়, ভারত মায়ের পরাধীনতার শৃঙ্খলকে যদি মুক্ত করতে হয়, তার সন্তান দিকে বলবান হতে হবে। আর সেই বলবান তখনই হবে যখন আপনার শরীরে, মনে, প্রাণে বল আসবে।
সেটা বাড়িতে বসে বসে গীতা পাঠের মধ্যে দিয়ে জড়ানো হবে, তার থেকে বেশি করে হবে শরীর চর্চার মধ্যে দিয়ে। তোমরা শরীর চর্চা করো আর গীতাকে নিজের প্রাণে ধারণ করো। এই সমস্ত কিছু ন্যারেটিভ ভেঙেই আমাদের এক একজন শিক্ষক, এক একজন উস্তিয়ান জ্বলন্ত নৈতিক চরিত্রের উদাহরণ হয়ে উঠুক। এখানে কিন্তু আছে ইন্দ্রদের মতো ছেলেপিলেরা আছে আমাদের সংগঠনে, প্রতি মুহূর্তে মানুষের জন্য ভাবে। আপনারা সকলেই আছেন। নৈতিক শিক্ষার যে অবক্ষয় বাংলা জুড়ে, এই অবক্ষয় না হলে 15 বছর ধরে এরকম একটা সমাজ প্রতিষ্ঠা হতে পারত না। অবক্ষয় না হলে পরে যে মানুষগুলো, জয় বাংলা বলা মানুষগুলো শুধুমাত্র কর্তা ভজনা করে এইভাবে আবার পথ পরিবর্তন করতে পারতেন না। অবক্ষয় না হলে সেই পচে যাওয়া সমাজের মধ্যে ভালো মানুষের সন্ধানও কেউ করত না। অবক্ষয়টা মাথা থেকে পা পর্যন্ত সর্বত্র। আমাদেরকে দায়িত্ব নিয়ে ঠিক করতে হবে। শিক্ষকরা কলম ধরেছেন, দরকার হলে শিক্ষকদেরকে লাঠিও ধরতে হবে। যে সমাজ কলমের খোঁচাতে সহজ হতে পারে না, সেই সমাজের শিক্ষাগুরুদেরকে দরকার পড়লে দ্রোণাচার্য হয়ে উঠতে হবে, হতে হবে। পরিষ্কার করে চোখে চোখ রেখে সেই সব মানুষদেরকে বলা প্রয়োজন যে এই ধসে পড়া সমাজটাকে বাঁচানোর জন্য রাজ্যের যে আপামর সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিল, যেসব কর্মকর্তারা দিনের পর দিন লাঞ্ছিত অপমানিত হওয়ার পরেও জায়গায় জায়গায় থেকে পড়ে আপনার ঝান্ডাটাকে তুলে ধরে আপনাকে বিজয়ী করলো, আপনাদেরকে জয়ী করলো, এখন তাদেরকে নিয়ে আপনার পোষাচ্ছে না। আপনি সেই পচে যাওয়া সমাজ থেকে ভালো মানুষ খুঁজতে বেরিয়েছেন। যে ভাইরাস রোগ সংক্রমণ ঘটায়, সেই ভাইরাসকে নাকি ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়ে পরে তারা উপকারী ভাইরাসে পরিণত করবেন। এইসব অপচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। অনেকে বলেন যে সিস্টেম নাকি মানুষকে বদলায়। আমি উল্টো কথা বলি। সিস্টেম কি কোনো জীবিত বস্তু? তার কোনো প্রাণ আছে? প্রাণ তো মানুষ। মানুষ তার প্রাণ, মানুষ তার বিবেক দিয়ে সিস্টেমকে গড়ে তোলে এবং সেই সিস্টেমকে রক্ষা করে। মানুষের অন্তর্জগতে পরিবর্তন ঘটান। মানুষের অন্তর্জগতের পরিবর্তন ঘটছে। সেই পরিবর্তিত মানুষগুলোর মধ্যে থেকেই নেতাকে তুলে নিয়ে আসুন। নেতা উঠে আসবে, আপনাকে ওখান থেকে নেতা ধার করে নিয়ে আসতে হবে না। ওখান থেকে নেতা ধার করে নিয়ে এসে যদি ভালো সমাজ তৈরি করা যেত, তাহলে 15 বছর ধরে হয়ে যেত। হয়নি। এই 15 বছর ধরে পশ্চিমবঙ্গের অবস্থাটা এমনই করে দিয়ে গেছে যে বাংলা মায়ের শরীরে আপনি যেখানে টাচ করবেন, মা বলবেন বাবা হাতটা সরিয়ে নেওয়ার যন্ত্রণা। এই বাংলা মায়ের শুশ্রূষার প্রয়োজন। আমরা নেতা নই, আমরা ক্ষমতার দাসত্ব করতেও আসিনি। আমরা শুধু শিবাজির পদাঙ্ক অনুসরণ করতে এসেছি যে আমরা যদি সংখ্যালঘুও হই, তবু আমাদের লক্ষ্য থাকবে ওই মুঘল সাম্রাজ্যের পতন ঘটানো। তার জন্য যদি 50 বছর লড়তে হয়, লড়ে যাব। লড়াইটা কি? স্রোতের বিপরীতে সাঁতার কাটা। একটা মৃত শরীরকে যদি আপনি ভাসিয়ে দেন, সে তো স্রোতের অনুকূলে যে কোনো জায়গায় ভেসে চলে যেতে পারে। আর স্রোতের প্রতিকূলে ভাসাটার জন্য আপনার ওই মৃত শরীরটার মধ্যে প্রাণ নামক প্রাণবায়ুর অস্তিত্ব থাকতে হয়, চেতনার অস্তিত্ব থাকতে হয়। আপনারা বাংলার এই ধসে যাওয়া সমাজে সেই চেতনা স্বরূপ। একটা টার্গেট আপনারা নিন। কোনো বাছবিচার নয়। বাছবিচার নয় বলতে একমাত্র সিন্ডিকেটের লোকজন ছাড়া বাকি গুরুকুলকে এক জায়গায় করুন, করে সংগঠনের ছাতার তলায় নিয়ে আসুন। আপনাদের সৎ সংস্পর্শে সেই মানুষগুলোরও পরিবর্তন হবে। আমি এটা বিশ্বাস করি।
নদিয়া জেলার আজকে জেলা কমিটির সভা, মোট যা শিক্ষক আছেন তার 50% বেশি যেন আমাদের মেম্বারশিপের আওতায় আসেন, সেই চেষ্টা করুন। যদিও জানি যে শিক্ষক শিক্ষিকাদের 80% মনে প্রাণে উস্তিয়ান। এই রাজ্যের শিক্ষাকে বাঁচাতে হবে, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। আমাদের পাওনা গন্ডা যে নিয়ে লড়াই, আগের আমলেও যেমন লড়েছি, ভবিষ্যতেও যদি প্রয়োজন পড়ে লড়তে হবে। কিন্তু তার আগে সরকারকে চাপ দিয়ে শিক্ষার অনুকূলে কাজ করাতে হবে। আপনি শিক্ষক শিক্ষিকাদেরকে বিএলওর কাজে মতো শিক্ষা বহির্ভূত কাজে এনগেজ করে রাখবেন, আর সাংবাদিক সম্মেলন করে বলবেন যে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাবো, এটা সেই সোনার পাথর বাটির মতো হয়ে গেল। এটা অত সহজে হতে দেব না। তার কাউন্টার ন্যারেটিভ তৈরি হবে, জনগণকে সাথ নিয়েই সিস্টেমের বিরুদ্ধে লড়াই হবে। অন্যায় যখন চরম সীমাতে পৌঁছায়, সেখান থেকে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ যখন বিদ্রোহের রূপ নেয়, সেই বিদ্রোহ থেকে, সেই বিদ্রোহের যে মন্থন, সেখান থেকেই কিন্তু বিপ্লবের জন্ম হয়। পশ্চিমবঙ্গে একটা বিপ্লব হয়েছে, আর ওই যে বিক্ষোভ, তার কেন্দ্রে কিন্তু আপনারা ছিলেন। মানুষের চেতনাতে আঘাত করেছেন আপনারা। অনেকে বলছেন যে এবারের যে ভোট, সেই ভোট নাকি হিন্দু মুসলিমের ভোট। আমি বলছি মানুষকে বুঝতে ভুল দিচ্ছে আপনাদের। হ্যাঁ, বিগত 15 বছর ধরে যে অবস্থাটা চলেছে এবং তাতে যেভাবে কেউ কেউ নেতৃত্ব দিয়েছেন, একটা সম্প্রদায়ের প্রতি অসহিষ্ণুতা তৈরি হয়েছে, কিন্তু সেটা সব নয়। সেটা যদি হতো, তাহলে যেসব এলাকাতে সংখ্যালঘু ভাই বোনেরা একদম কম সংখ্যায় আছেন, অথচ সুরজ বক্সদের মতো এক একটা করে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট গোটা শহরটাকে ত্রস্ত করে রেখেছিল, ভোটের রেজাল্ট বেরোনোর পর সমস্ত মেজরিটির মানুষ ওই পাড়াগুলোকে ঘিরে ধরে তাদের উপর অত্যাচার করত, একটা জায়গাতেও হয়নি। কিন্তু কোনটা হচ্ছে? সৌগত রায়ের দিকে পচা ডিম ছোড়া হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী গেলে পরে তাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। মহুয়া মৈত্রকে বিমানের মধ্যে, বিমানে কারা চড়েন, তারাও পর্যন্ত ক্ষোভের বহিঃপ্রকাশ করে বলছেন চোর চোর। অর্থাৎ মানুষের এই যে মতের বহিঃপ্রকাশ, তার মূল কেন্দ্রে ছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অসহনশীলতা। এখন এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে যদি কেউ রিহ্যাবিলিটেশন দেবে বলে ঠিক করে রাখেন, জেনে নিন 35, তারপরে 15, সেরকম হলে পরে 5 বছরই বিদায় হয়ে যাবে। এটাকে যারা ওয়ার্নিং মানে তাচ্ছিল্য ভাবে নিচ্ছেন, তাদেরকে বলে রাখি যে আজ থেকে 3 বছর আগে যখন দাঁড়িয়ে বলেছিলাম যে সরকারটা থাকবে না, তখন এখন যারা বিরোধিতায় আছেন তারাও বিশ্বাস করেনি। আমরা বিশ্বাসটা করেছি, আর বিশ্বাসটা করেছি বলে লড়াইটাকে যাপন করেছি আমরা। আর এই যে কথাটা বলে গেলাম যে দুর্নীতিগ্রস্ত আমলা, আধিকারিক সহ, সরকারি কর্মচারী সহ নেতা নেত্রীদের যারা রিহ্যাবিলিটেশন দেবে বলে ঠিক করছেন, এই রাজ্যের মানুষের দুর্নীতির বিরুদ্ধে যে সহনশীলতা, সেটা শেষ হয়ে গেছে। আপনাদের মেয়াদ সেক্ষেত্রে 5 বছর হবে। সরকার যেভাবে চলছে আমরা অত্যন্ত খুশি। এটা কোনোদিন হতে পারে না যে এত বছরকার দুর্নীতি একদিনেই সমস্ত কিছু ক্লিন আপ হয়ে যাবে। সরকার সঠিক পথে চলছে। কোথাও যদি ভুল হয় তাকে ঠিক করে দিতে হবে। আশা করি যে অধিকাংশ শাসকের মতো এরা চোখ দিয়ে শুনবে না আর কান দিয়ে দেখবে না। এই শাসক অন্তত চোখ দিয়েই দেখবে এবং কান দিয়ে শুনবে। আর আমরাও আপামর বাঙালির মতো কর্তা ভজা না হয়ে এই সমাজের, এই দেশের ভজনা করে সত্যটাকে সত্য আর মিথ্যাটাকে মিথ্যা বলতে পারব। পরিকল্পনা করুন, সংগঠনটাকে ছড়াতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই চালিয়ে যেতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোন রকম কোন দুর্নীতিকে আমরা কেউ প্রশ্রয় দেব না, এটাকে প্রতিজ্ঞা হিসেবে নিতে হবে। ভালো থাকুন সকলে। হয়তো ফিরেও পেয়েছে, টেটের বার্তা তো দিয়েছি, আজকে রায় এসেছে, আমরা জানতাম যে এই রায়টা কি হতে চলেছে। টেট একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র। রাষ্ট্র মনে করছে যে 2010-এর আগে আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি, আধুনিক ভারতের জন্য তারা বড় বেশি বেমানান। মজাটা হচ্ছে যে 2010-এ নিয়োগপ্রাপ্ত মানুষজন যে বয়স সীমা এবং বয়স ক্যাটাগরিতে পড়েন, তার থেকে বেশি বয়সের মানুষজন, মানে বয়োবৃদ্ধ মানুষজন ক্ষমতায় থেকে ঠিক করে দিচ্ছেন যে কোন ক্যাটাগরির মানুষজনদের মধ্যে নৈতিকতার শিক্ষাটা কত বেশি প্রবল। আইন যখন পাস হচ্ছে সংসদে, তখনকার শিক্ষামন্ত্রী যে বক্তব্য রাখছেন যে এই সংশোধনী হলো শুধুমাত্র প্রশিক্ষণটাকে ম্যান্ডেটারি করার জন্য, তারপরেও আইন প্রণেতাদের উপরে উঠে বিচারপতি ঠিক করে নিচ্ছেন আইনের ব্যাখ্যা কি হবে। অদ্ভুত না? আইনের রাস্তাও এখনো পর্যন্ত খোলা আছে অনেক। আর কি খোলা আছে? আন্দোলনের পথ। টেটের বিষয়টা এতটাই বৃহৎ। কিরকম বৃহৎ? দেশের অন্তত পক্ষে 60 থেকে 70 লক্ষ শিক্ষক শিক্ষিকা এর ফলে এফেক্টেড হতে চলেছেন। সারা দেশের শিক্ষক শিক্ষিকাদেরকে একজুট করার প্রচেষ্টা অলরেডি শুরু হয়েছে, হবে। দরকার হলে সেখানেও নেতৃত্ব দিতে হবে আমাদেরকে। পরের লোকসভা ভোটে এখন অনেকটা দেরি। টেটে এফেক্টেড প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকবে যে আপনাকে যেভাবেই হোক 30 থেকে 40টা মানুষের মতকে প্রভাবিত করতে হবে, ঠিক যেভাবে এই সরকারটাকে বিদায়ের জন্য করেছেন। 60 লক্ষ ইন্টু 40 কত হয়? আমি 60 লক্ষ বাদ দিলাম, আমি 30 কোটি লোককে ধরলাম, 30 লক্ষ লোককে ধরলাম। আর 3 বছর ধরে চেষ্টা করলে শিক্ষক শিক্ষিকারা 40টা মানুষের মত পরিবর্তন করে দিতে পারেন। প্রত্যেক দিন হ্যামারিং করব। তুমি কত ষড়যন্ত্র করতে পারো সেটাও একবার দেখব। 1% ভোটের তফাৎ ছিল। গদি উল্টাতে বেশি সময় লাগবে না। আবার বলে যাচ্ছি যে কর্মচারী এবং শিক্ষকদের সাথে লড়াই করে কেউ ক্ষমতায় থাকে না, কেউ থাকেনি, থাকবেও না। টেট দিতে হবে না, আইন এবং রাস্তা খোলা আছে, এখনো লড়াই বাকি আছে। সাথে থাকুন। বাকিটা এই রাজ্যের ক্ষেত্রে কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বুঝে নেবে। এবং আমরা যে লড়াইটা করছি সেটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জন্য নয়, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্যই লড়াইটা করছি। ভালো থাকবেন, নিশ্চিন্ত থাকুন। নোশনালটার বেঞ্চটা সুটেবল এলে পরে সেটাকে তোলা হবে মামলাটা। নিশ্চিত থাকুন, একটা একটা করে ধরতে হবে। আচ্ছা, আসল নকলটা না হয় অফ দ্য ক্যামেরা বুঝিয়ে দেবো।